গল্পের শুরুতেই আমরা একটা অদ্ভুত পৃথিবী দেখতে পাই, যেখানে কিছু অ্যাস্ট্রোনট একটা গ্রহে এসে অবতরণ করে। গ্রহটি দেখতে পুরোপুরি পৃথিবীর মতো হলেও আসলে এটি আমাদের সময় থেকে কোটি কোটি বছর পেছনের। তারা যখন ওই জায়গাটি ঘুরে দেখছিল, তখন হঠাৎ করে একজন অ্যাস্ট্রোনট ভয়ঙ্কর এক গর্জন শুনতে পায়। ভয় পেয়েই তো সে জঙ্গলের ভেতরে পাগলের মতো দৌড়াতে থাকে আর রেডিওতে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে কোনো সাড়া দেয় না। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা বিশাল বড় ডাইনোসরস এসে তাকে আক্রমণ করে আর আস্ত গিলেই খেয়ে ফেলে। এরপরে গল্প চলে আসে পৃথিবীতে, যেখানে আমরা ডক্টর রিক মার্শাল নামের একজন বিজ্ঞানীকে ইন্টারভিউ দিতে দেখতে পাই। তিনি বলছিলেন, ভবিষ্যতে যদি মানুষ নিজেদের না বদলায় তাহলে কিন্তু তারা ভয়াবহ জ্বালানি সংকটে পড়বে। যদিও এমন কথা কিন্তু অনেকেই বলে, তবে রিকের সমাধানটা ছিল একেবারে অদ্ভুত, সবার থেকে আলাদা। তিনি জ্বালানি সাশ্রয়ের বদলে বলছিল সময় থেকে পেছনে ফিরে যাওয়ার কথা। এইটা শুনেই তো টিভি শোয়ের হোস্ট তখন অন্য বিজ্ঞানীদের কথা তুলে ধরে, যারা আবার রিকের এই থিওরিকে ভুল প্রমাণ করেছে। আর এইসব কথা শুনে তো রিক প্রচণ্ড রেগে গিয়ে স্টুডিও ছেড়েই বেরিয়ে যায়। তবে বাইরে গিয়ে সে যখন শুনতে পায় যে হোস্ট আবার তাকে নিয়ে অনেক বেশি মজা করছে, তখন সে আবারও ফিরে আসে। কিন্তু এই ইন্টারভিউয়ের পর থেকে তো রিকের সম্মান একেবারে নষ্ট হয়ে যায়। সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। তাই বাধ্য হয়ে ওইসব রিসার্চের কাজ বাদ দিয়ে রিককে এখন বাচ্চাদের একটা স্কুলেই পড়াতে হয়, তাও প্রায় 3 বছর ধরে। মানে গল্প এখন চলে এসেছে 3 বছর পরে। একদিন তো ক্লাসে আবার দেখা যায় রিকের ছাত্ররা তার কাজ বাজ নিয়ে অনেক মজা করছিল। তারা ওপেনলি ক্লাসে অপমান করছিল। ঠিক ওই সময় আবার ক্লাসে রিকের এক পুরনো ছাত্রী আসে, যার নাম হোলি। হোলি তার গবেষণা নিয়ে তাকে অনেক প্রশ্ন করে। তখন রিক জানায় যে সে প্রায় সফল হয়েই গিয়েছিল, কিন্তু ওই ইন্টারভিউয়ের পর আজ পর্যন্ত সে আর কাজটা চালিয়ে যেতে পারেনি। তখন রিককে আবারও এই গবেষণায় ফিরিয়ে আনতে হোলি একটা অদ্ভুত জিনিস দেখায়। সে নাকি একটা মরুভূমিতে গিয়ে 2650 লাখ বছর পুরনো একটা পাথর খুঁজে পেয়েছে, যার ভিতরে আবার একটা লাইটার আটকে ছিল। সঙ্গে একটা অদ্ভুত ক্রিস্টালও পেয়েছে, যা দেখতে অনেক উন্নত প্রযুক্তির মতো। তো হোলি সেখান থেকে চলে যাবার পর তো রিক নিজের পকেট থেকে লাইটারটা বের করে দেখে, আর সেটা ঠিক একইভাবে ওখানে ফিট হয়ে যায়। এটা দেখেই তো রিক প্রচন্ড অবাক হয়ে যায়। এর মানে তার গবেষণা আসলেই সত্যি ছিল যে সময়ের পেছনে যাওয়া যাবে, আর সেই কারণে এই লাইটারটা অতীতের পাথরের ভেতরেই চলে গিয়েছে। তো পরের দিন সকালবেলায় হোলি আবারও রিকের ল্যাবে আসে, আর সেখানে আসার পর দেখতে পায় পুরো ল্যাব এলোমেলো, আর রিকও ভীষণ ক্লান্ত। কিন্তু সে অনেক পরিশ্রম করে তো টাইম মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি তৈরি করে ফেলেছে। এখন শুধুমাত্র একটা শেষ পরীক্ষায় বাকি। এই পরীক্ষার জন্যই তারা মরুভূমির মাঝখানে যায়, আর সেখানে উইল নামের একটা লোকের দোকানে পৌঁছায়। তারা তাকে একটা গুহার মধ্যে ট্যুর দেওয়ার অনুরোধ করে, আর কিছু কথাবার্তা বলার পর তো তারা একটা ছোট্ট নৌকায় করে সুড়ঙ্গের ভেতরেই ঢুকে পড়ে। পথে উইল তাদেরকে জানায় যে এই সুড়ঙ্গ নাকি হাজার হাজার বছর পুরনো, এবং প্রায় 200 বছর আগেও নাকি এখানে অদ্ভুত প্রাণী দেখার রিপোর্ট পাওয়া গিয়েছিল। তো তারা যখন ওই জায়গাটা ভালোভাবে দেখছিল, তখনই তো রিকের তৈরি সেন্সর বাতাসে আবার কিছু অজানা কণার উপস্থিতি শনাক্ত করে। তারা অ্যাম্প্লিফায়ারটা চালু করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ডিভাইস চালু হতে রিডিং হঠাৎ করে বেড়ে যায় এবং ভূমিকম্পের মতো কম্পন হতেও শুরু করে। আর সেই কম্পনে ডিভাইসটা পানিতে পড়ে যাওয়া মাত্রই হঠাৎ করে তীব্র স্রোতও তৈরি হয়ে যায়, আর তাদের নৌকাকে টেনে সুড়ঙ্গের গভীরে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তারা বিশাল একটা জলপ্রপাতের কাছে এসে পৌঁছায়, যা তাদেরকে সরাসরি আরেকটা জগতে নিয়ে আসে। তখন তাদের সবারই আবার জ্ঞান ফিরে আসে। তারা সবাই নিজেদেরকে বালির পাহাড়ে ঘেরা একটা মরুভূমির মধ্যেই খুঁজে পায়। তবে সবথেকে অদ্ভুত বিষয় হলো তারা এখানে একটা ভাইকিং জাহাজের ভেতরেই পড়ে আছে, যেটাকে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান আঘাত করেছিল। আর এতেই স্পষ্ট হয়ে যায় যে এই ডাইমেনশনের সময়রেখা সম্পূর্ণ এলোমেলো হয়ে গিয়েছে। রিক তার তত্ত্ব প্রমাণ করার জন্য হোলিকে তো রেকর্ডিং শুরু করতে বলে। তবে উইলের সব থেকে বড় চিন্তা হলো তারা এখন ঘরে ফিরবে কিভাবে, কারণ তাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস অ্যাম্প্লিফায়ার তো হারিয়ে গিয়েছে। ঠিক ওই সময় আবার হঠাৎ করে তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, আর এই শব্দের দিকে যখন তারা এগিয়ে যায়, তখন দেখতে পায় যে দুইজন কেভম্যান মিলে আরেকজনকে মারতে যাচ্ছে। হোলি তখন বলে যে সে নাকি কোনোভাবে এটা হতে দেবে না। সে তাদের দৃষ্টি নিজের দিকে টেনে নেয়, তাই কেভম্যানরা তার দিকে এগিয়ে আসে। তখন উইল আবার তার পকেট থেকে একটা লাইটার বের করে, কিন্তু তাড়াহুড়ো করে জ্বালাতে গিয়ে নিজের আঙুলি পুড়িয়ে ফেলে, আর লাইটারটাও মাটিতে পড়ে যায়। কেভম্যানরা তখন ওই লাইটার তুলে নিয়ে নিজেদের দলেই চলে যায়। এইদিকে হোলি তো আবার সে আহত কেভম্যানটির কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে। তখন জানা যায় যে তার নাম নাকি চাকা। রিক তখন তার পায়ের আঘাত দেখতে গেলে তো ব্যথার ভয়ে চাকা পালাতেই শুরু করে। তারা সবাই তখন তার পিছু নেয়, কিন্তু হঠাৎ করে তাদের পায়ের নিচের মাটি ভেঙে যায়,
আর সবাই গিয়ে পড়ে একটা হাড়ের স্তূপের উপর। রিক তখন ভাবে যে এটা হয়তো বা চাকারই একটি ফাঁদ, তাই সে তার সঙ্গে লড়াই করতেই শুরু করে। তবে হোলি এসে আবার তাদের দুজনকে শান্ত করে। ঠিক তখন এবার সেখানে লম্বা একটা লতা এসে তাদের পা জড়িয়ে ধরে আর মুহূর্তের মধ্যেই সবাইকে প্রায় 10 মিটার উপরে তুলে ফেলে। রিক তো উপরে ঝুলতে ঝুলতে অ্যাস্ট্রোনটের পোশাক দেখতে পায় আর বুঝতে পারে যে এটা আসলে কোনো প্রাণীর খাবার ধরার জায়গা। তারা এও বুঝতে পারে যে বেশি সময় ঝুলে থাকলে সেই প্রাণী হয়তো বা তাদেরকে এসে খেয়ে ফেলবে। তাই তারা একে অপরের হাত ধরে কোনো মতে পেন্ডুলামের মতো করে দুলতে থাকে যাতে করে পাশের গাছে পৌঁছাতে পারে। তখনই এবার সেখানে একটা বিশাল ডাইনোসর এসে পড়ে। সে তো রিককে খেতেই যাচ্ছিল, কিন্তু মুখটা লতায় আটকে যায় আর এই লতা ছিঁড়ে যাওয়ার কারণে তো সবাই তখন ধপাস করে নিচে পড়ে যায়। সুযোগ বুঝেই তো তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছুটা দূর গিয়ে তারা ভাবে যে হয়তোবা বেঁচে গিয়েছে, আর ঠিক সেই সময় একটা বোকার মতো সিদ্ধান্ত নেয়। তারা ভাবছিল যে প্রমাণ হিসেবে ওই ডাইনোসরের কিছু ছবি তুলে রাখবে, আর এটা ভেবেই যখন তারা পেছনের দিকে এগোয় তখনই ওই ডাইনোসর তাদেরকে দেখে ফেলে তো আবারও আক্রমণ করে। চাকা তখন সেখানে থাকা দ্রুত একটা সেতু পার হতে লাগে আর তারাও তখন চাকার পেছনেই দৌড়ায়। তারা যখন সেতুর ওই পারে যায় তখন দেখতে পায় যে ডাইনোসরটা আবার সেতু পার হতে অনেক ভয় পাচ্ছে, আর এটা দেখেই তো রিক আবার তাকে নিয়ে মজা করতে শুরু করে। আর রিককে এভাবে মজা করতে দেখে তো ডাইনোসরটা আরো বেশি রেগে যায়, তাই সে এক লাফ দিয়েই তো খাদের ওপর দিয়ে তাদের দিকেই চলে আসে। আর ডাইনোসরকে এইভাবে আসতে দেখে তো তারা ভয় পেয়ে একটা গুহার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে আর ডাইনোসরটা কোনোভাবেই ঢুকতে পারে না। ডাইনোসর তো বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে রিকের দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল যে সুযোগ পেলেই বোধহয় আক্রমণ করবে, তবে ভেতরে ঢুকতে না পেরে কিছুক্ষণ পর সে ওখান থেকে চলে যায়। আর তাই রিকরাও তখন ভাবতে শুরু করে যে এই রাতটা তারা এখানেই কাটিয়ে দেবে। ঠিক তখনই আবার ভেতর থেকে একটা মিউজিকের শব্দ আসছিল। ওই শব্দ অনুসরণ করে তারা যখন ভেতরে ঢোকে তখন সেখানে একটা রেকর্ড প্লেয়ার খুঁজে পায়, যা আবার সেখানে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকের একটা কঙ্কালের পাশেই পড়েছিল। আর এই সবকিছু দেখে তারা আবারও সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা এখানেই থাকবে। কিন্তু ঘুমানোর আগে রিক বলে যে আমি কোনোভাবে চাকার সঙ্গে ঘুমাতে পারবো না, কারণ একটু আগেই তো তাকে কিছু মানুষ মারছিল। নিশ্চয়ই সে খারাপ কোনো কাজ করেছে, সে এই যুগের একটা অপরাধী। আর এটা শুনেই তো হোলি তখন চাকার কাছে গিয়ে কিছু প্রশ্ন করতে শুরু করে, আর ধীরে ধীরে তো সমস্ত সত্যি সামনে চলে আসে। জানা যায় যে চাকা আসলে এই জায়গার রাজকুমার, কিন্তু তার নিজের বংশেরই কিছু লোক তাকে ষড়যন্ত্র করে সিংহাসন থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তো পরের দিন সকালবেলায় তো প্রফেসর উঠে আবারও ভিডিও রেকর্ড করা শুরু করে। তখন চাকা আর উইলবার সবার জন্য কিছু ফল নিয়ে ফিরে আসে, কিন্তু রিক ওই ফলটি খুলতেই তো ভেতর থেকে শত শত পিঁপড়া বের হয় আর তার পুরো শরীরেই ছড়িয়ে পড়ে। এতে রিক তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু চাকা আবার ওই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে সমস্ত পিঁপড়েগুলোকেই খেয়ে ফেলে। ঠিক তখনই আবার জঙ্গলের দিক থেকে একটা তীব্র আলোর রশ্মি বের হয়ে আসে আর সঙ্গে ভয়ঙ্কর গর্জনও শোনা যায়। তারা তো কিছুই বুঝতে পারছে না, তাই তো ভয় পেয়ে তারা সবাই গুহার মুখের দিকেই যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় জঙ্গলের মাঝখানে একটা অদ্ভুত বস্তু রাখা, যা আবার গাছের ফাঁক দিয়ে প্লাজমার মতোই শক্তি ছড়াচ্ছে। সবাই যখন বোঝার চেষ্টা করছিল যে এটা কি, তখন রিকের মাথায় হঠাৎ করে প্রচন্ড ব্যথা শুরু হয়। সে দেখতে পায় যে একটা এলিয়েন মাটিতে পড়ে সাহায্য চাইছে। রিক তখন ভাবে যে হয়তো এই আলো দিয়ে এলিয়েনরা কোনো একটা বার্তা পাঠানোর চেষ্টা করছে। এই ভাবনায় সে সরাসরি সে আলোর দিকেই দৌড়ে চলে যায়। সেখানে গিয়ে তারা একটা ট্রাইবাল স্ট্রাকচার দেখতে পায়, যার মাঝখানে আবার বিশাল একটা ক্রিস্টালও বসানো। কাছে যেতেই তারা সে একই শক্তি অনুভব করে যা তারা সুড়ঙ্গের মধ্যে পেয়েছিল। রিক তখন বুঝতে পারে যে অ্যাম্পলিফায়ার হয়তো বা আশেপাশে কোথাও আছে, তাই তারা ক্রিস্টালের আরও কাছে গিয়ে সেটাকেই ছুঁতে যায়। তবে ঠিক তখনই চাকা সেখানে এসে বেশ আতঙ্কিত হয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কোনো কথাই বুঝতে পারে না। আর তখনই তো স্লে স্ট্রাকচার নামে শত শত প্রাণী পাথরের ফাঁকা থেকে বেরিয়ে আসে, যাদের আবার মুখগুলো খোলা ছিল। দেখে মনে হচ্ছে সবাইকে এক্ষুনি গিলে ফেলবে। নিজেদের বাঁচানোর জন্য হোলি তখন দ্রুত তার বেল্ট খুলে লড়াইয়ের প্রস্তুতি নেয়, কিন্তু রিক আবার তখন লক্ষ্য করে যে বেল্টে পড়া আলো প্রতিফলিত হচ্ছে। তখন তার মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। সে আলোটাকে মূর্তিগুলোর চোখে প্রতিফলিত করতে শুরু করে, আর সেখান থেকে প্রতিফলিত আলো গিয়ে সরাসরি ওই ক্রিস্টালেই লাগে। মুহূর্তের মধ্যে ক্রিস্টালটা একটা পোর্টালের মতো সক্রিয় হয়ে যায়, আর তারা নতুন একটা ডাইমেনশনে পৌঁছে যায়, যেখানে স্লি স্ট্রাকচাররা তাদেরকে আর ধরতে পারে না। এই নতুন জগতে এসে তাদের সঙ্গে দেখা হয় সেই এলিয়েনটি, যাকে আবার রিক দেখেছিল। সে বলে যে আমার নাম অ্যানক, আর আমি ভুল করে এখানে আটকে গিয়েছি। এখন তার নিজের গ্রহে ফিরতে হলে রিকদের সাহায্য দরকার। তখন রিক বলে যে আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, কারণ প্রযুক্তি সম্বন্ধে তো আমরা কিছুই জানি না। তখন অ্যানক জানায় সে নাকি ইচ্ছা করে রিককে এখানে ডেকেছে, কারণ জান নামের এক শক্তিশালী শত্রুকে হারাতে রিকেরই সাহায্য দরকার,
জান আসলে ওই স্লি স্ট্রাকচারদের নেতা, আর সে তার শক্তি ব্যবহার করে পুরো মহাবিশ্বটাকেই দখল করতে চায়। অ্যানক তখন আরও বলে যে জান ক্রিস্টালগুলোর সাহায্যে তার নিজের গ্রহ দখল করে নিয়েছে। যদি তাকে থামানো না যায় তাহলে সে খুব শীঘ্রই পৃথিবীটাকেও আক্রমণ করবে এবং পুরো মানবজাতিকেই ধ্বংস করে দেবে। জানের এই পরিকল্পনা সফল করতে হলে একটা বিশেষ ডিভাইসের প্রয়োজন, যেটা আবার রিক তৈরি করেছে। তাই তারা দ্রুতই অ্যাম্প্লিফায়ারটা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়, যাতে করে পোর্টাল চালু করে তারা ঘরে ফিরতে পারে এবং জানকেও হারাতে পারে। তো যখন তারা ডিভাইসটা খুঁজতে বের হয় তখনই উইলার বেশ সন্দেহ হতে শুরু করে যে এলিয়েনটাকে কি এত সহজে বিশ্বাস করা ঠিক হবে, কিন্তু বাকিরা আবার তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। অ্যাম্প্লিফায়ার খোঁজার জন্য তারা আবারও জঙ্গলে ফিরে আসে এবং সিগন্যাল ট্র্যাক করার পরিকল্পনা করে। তখন চাকা আবার তাদের কাছে এসে ইশারা করে তার পেছনে আসতে। কিছু দূর যাওয়ার পরে তো তারা একটা বালুময় এলাকায় পৌঁছায়, যেখানে গিয়েই তারা দেখতে পায় কিছু মানুষের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তার মধ্যে আবার ছোট ছোট ডাইনোসররাও আছে। আর এটা দেখেই তারা বুঝতে পারে যে তাদের নৌকাটাও নিশ্চয়ই এখানেই আছে, মানে অ্যাম্প্লিফায়ারও কাছাকাছি কোথাও একটা আছে। খুঁজতে খুঁজতে তারা দেখতে পায় কিছু ছোট ডাইনোসর এক জায়গায় জড়ো হয়েছে। তখন হঠাৎ করে আবার আকাশ থেকে একটা আইসক্রিমের ট্রাক এসে পড়ে। রিক বুঝতে পারে যে ডাইনোসররা শিখে গিয়েছে যে এখানে খাবার পড়ে, তাই সে সবাইকে দ্রুত পালাতে বলে, কারণ এই খাবারের লোভে বড় ডাইনোসররাও এখানেই আসবে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। সে বড় ডাইনোসররা এসে তো ট্রাক ভাঙতে শুরু করে। সুযোগ বুঝেই তো রিক তখন সবাইকে পালাতে বলে, কিন্তু তখনই আরও একটা ভয়ঙ্কর ডাইনোসর টিরেক্স এসে হাজির হয়। তার সঙ্গে আবার একটা বিশাল ডাইনোসরও আছে। রিক তখন ভাবছিল যে তারা হয়তো একে অপরের সঙ্গে লড়াই করবে, কিন্তু দুইজনে তো একসঙ্গে এসে মানুষের উপর আক্রমণ করে। মরুভূমির মধ্যেই তারা সবাই নিজেদের প্রাণ বাঁচাতে তো এদিক ওদিক দৌড়াতে শুরু করে। রিক তো জিগজ্যাগ করে দৌড়াতে শুরু করে, যাতে করে ডাইনোসরটা বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু এতে তেমন কোনোই লাভ হয় না। ডাইনোসরটা ঠিকই তাকে ধরে ফেলে, আর তখনই তার ব্যাকপ্যাকটাও নিচে পড়ে যায়। তখন সে কোনো রকম আবারও ডাইনোসরের মুখ থেকে পালাতে শুরু করে, কিন্তু এইবার তো দুইটা ডাইনোসর মিলেই তাকে ঘিরে ফেলে। বাধ্য হয়ে তখন রিক একটা ভাঙা কাপড়ের দোকানে ঢুকে পুতুলের মাঝখানে লুকিয়ে পড়ে, কিন্তু ডাইনোসররা তাও তাকে খুঁজে পায়, আর এইবার তো সরাসরি খেতেই শুরু করে। এদিকে হোলি আবার এইসব কিছু ভিডিও রেকর্ড করছিল। ঠিক তখনই হোলি দূর থেকে রিকের কণ্ঠ শুনতে পায়। সে বলে যে আরে আমি বেঁচে আছি। আসলে ডাইনোসরটা পুতুলটাকেই ধরেছিল, রিককে নয়। কিন্তু বিপদ তো এখনো কাটেনি। রিক তো এরপর একটা গাড়ির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু তাও ডাইনোসরের হাত থেকে রেহাই পায় না। ডাইনোসর ওটা টের পেয়ে তো পুরো গাড়িটাকেই পিষে ফেলতে শুরু করে। তখন সুযোগ পেয়ে রিক আবারও সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে একটা পাহাড়ি এলাকায় এসে পৌঁছায়, আর সেখানে আসার পর একটা লিকুইড নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার দেখতে পায়। এটা দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে দ্রুত তার দলের কাছে ফিরে যায় আর বড় একটা গুলতি তৈরি করতে বলে, আর এরপর তারা ওই সিলিন্ডারটিকে ক্যাটাপাল্টে বসায় আর হোলি সেটাকে ছুঁড়ে মারে। ওই সিলিন্ডারটা গিয়ে সরাসরি ডাইনোসরের মুখের মধ্যেই ঠোকে। মুহূর্তের মধ্যে ডাইনোসরটা সেখানে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে যায়। আশেপাশের সমস্ত জিনিসপত্র ছিটকে এদিক ওদিকে পড়ে যায়, সঙ্গে অ্যাম্প্লিফায়ারটাও মাটিতে পড়ে যায়। রিক তো ওটা দেখে দৌড়ে যায় সেটাকে তোলার জন্য, কিন্তু রিক ওই অ্যাম্প্লিফায়ারটার কাছে পৌঁছানোর আগে আর একটা ডাইনোসর এসে ওটাকে উঠিয়ে নিয়ে চলে যায়। এত কষ্ট করার পরও তারা ওই অ্যাম্প্লিফায়ারটা পেল না। মানে ওই ডাইনোসরটা এসে তাদের সব আশায় কেমন যেন জল ঢেলে দিল। তাই হতাশ হয়ে রিক এবার সবকিছু ছেড়ে দিতে চায়, আর একটা খালি গাড়িতে গিয়ে বসে সব শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। কিন্তু হোলি তাকে তখন বোঝায় যে এত অল্পতে হার মেনে গেলে চলবে না, আমাদের তো এই গবেষণাটাকে শেষ করতে হবে। কিন্তু রিক আবার এরকম সিচুয়েশনে ক্ষমা চাওয়ার জন্য একটা গান গাইতেই শুরু করে। তবে গান গাওয়ার সময় হঠাৎ করে তার হাতের সামনে বড় একটা মশা এসে তার গলা থেকে রক্ত চুষতে থাকে। ধীরে ধীরে রিক প্রচন্ড দুর্বল হয়ে পড়ে, কিন্তু তবুও সে থামে না। মশাটি তখন আরো বড় হয়ে তার সব রক্ত শুষে নেয়, আর রিককে তো পুরো অজ্ঞান করে ফেলে। এর পরের দিন সকালবেলায় তারা সবাই মিলে তো সেই উড়ন্ত ডাইনোসরের বাসা খুঁজতে বের হয়, আর শেষ পর্যন্ত তারা ওই বাসাটা একটা আগ্নেয়গিরির একেবারে মুখের উপরই খুঁজে পায়। তবে উইলার চাকা তো কোনোভাবেই ভেতরে যেতে রাজি হয় না, তাই রিক নিজেই এবার অ্যাম্প্লিফায়ারটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। তখন হোলি তাকে বারবার সতর্ক করে দিয়ে বলে যে ডিমগুলোর ব্যাপারে কিন্তু খুবই সাবধান থাকতে হবে, কারণ সামান্য তাপমাত্রার পরিবর্তনও কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। হোলির এই কথাগুলো শুনে তো রিক অনেক সাবধানে ধীরে ধীরে এগিয়ে যায়, আর অবশেষে অ্যাম্প্লিফায়ারটার কাছেও পৌঁছে যায়। কিন্তু সে ডিভাইসটা স্পর্শ করতেই তো ডিমগুলো ফাটতে শুরু করে, আর ওই উড়ন্ত ডাইনোসরের বাচ্চাগুলো জোরে জোরে চিৎকার করতে থাকে। তাদের এই আওয়াজ শুনে তো যে কোনো সময় তার মা এখানে চলে আসতে পারে। তাই রিক ডাইনোসরদেরকে শান্ত করার জন্য সঙ্গে সঙ্গে আবার গান গাইতেই শুরু করে, আর অদ্ভুতভাবে তো বাচ্চাগুলো রিকের ওই গান শুনেই ঘুমিয়ে পড়ে। তাই রিকও বেশ নিরাপদে তার দলের কাছে ফিরে আসে। অ্যাম্প্লিফায়ার ফিরে পাওয়ার পর তো তারা মরুভূমির মাঝখানে একটা নির্জন হোটেলে চলে যায়, আর সুইমিং পুলের পাশে বসে তাদের এই জয়টা উদযাপন করতে শুরু করে। এদিকে হোলি ডিভাইসটা ঠিক করতে থাকে, আর কাজ শেষ হয়ে যাবার পর একটু দূরে গিয়ে অ্যাম্প্লিফায়ারটা চালু করে ফেলে।
তখন সঙ্গে সঙ্গে আরেকটি ইন্টারডাইমেনশনাল পোর্টাল খুলে যায়। পোর্টালের ভেতরে হলি একটা সুড়ঙ্গ দেখতে পায়, যেখানে অনেক ক্রিস্টাল আর কিছু ডাইনোসরের ডিমও রয়েছে। কিন্তু হঠাৎ করে সেখানে আবার একটা হলোগ্রাম দেখা যায়। এটা আসলে জানেরই বার্তা। জান জানায় যে অ্যানক জেল থেকে পালিয়ে গিয়েছে এবং ব্রহ্মাণ্ড দখল করার জন্য তার যা দরকার সবই সে পেয়ে গিয়েছে। তবে তার পরিকল্পনা সম্পূর্ণ করতে হলে এখনো অ্যাম্প্লিফায়ারের প্রয়োজন। এর মানে উইলি সবসময় ঠিক ছিল। হলোগ্রাম শেষ হওয়ার পর তো হলি দেখে যে ছবিটি একটা কঙ্কালের হাতে ধরা ক্রিস্টাল থেকে বের হচ্ছে। তখন সে বুঝতে পারে যে এই কঙ্কালটি আসলে জানের, কিন্তু সে অন্যদের সতর্ক করার আগেই স্লি স্ট্রাকচাররা তাকে ধরে ফেলেছিল। তো কিছুক্ষণ পরে তো রিক আর বাকি সবাই জেগে ওঠে, কিন্তু দেখতে পায় হোলি সেখানে নেই। তারা তখন ওই পোর্টালটাও দেখতে পায়, আর পোর্টালের ভেতরে ঢুকে তারা হোলিকে খুঁজতে শুরু করে। গার্ডরা যেহেতু ওখানে পাহারা দিচ্ছিল, তাই সুড়ঙ্গের ভেতরে তো রিক আর উইলকে লুকিয়ে পড়ে। তখন রিক দেখতে পায় যে দুই স্লি স্ট্যাক তাদের চামড়া বদলাচ্ছে। এটা দেখেই তাদের মাথায় আবার একটা আইডিয়া আসে। তারা দ্রুত ওই স্লি স্ট্যাকটাতে খোলা চামড়াটা পরে নেয়, আর এই ছদ্মবেশ নিয়েই তারা ভেতরে ঢুকে পড়ে, যাতে করে তাদেরকে কেউ ইজিলি শনাক্ত করতে না পারে। আর ভেতরে ঢুকেই তারা দেখতে পায় যে হোলিকে সেখানে মারার প্রস্তুতি চলছে। তখন রিক হঠাৎ করে নিজের ছদ্মবেশ খুলে আসল চেহারা দেখিয়ে দেয়। আর এরপর তো স্লি স্ট্রাকচারদের নেতার সামনে এসে জানায় যে অ্যানোকি নাকি আসল অপরাধী। সে তাদের পুরো পৃথিবী ধ্বংস করে দিয়েছে, আর হোলি যেহেতু অ্যানোকে সাহায্য করেছিল তাই তাকে এখানে ধরে আনা হয়েছে। এই কথা শুনে রিক বুঝতে পারে যে হোলি আসলে প্রতারণার শিকার হয়েছে। কিন্তু স্লি স্ট্রাকচারদের সঙ্গে মিলে তো অ্যানোকে থামানোর বদলে রিক ও উইল এক নতুন পরিকল্পনাই করে। তারা তো স্লি স্ট্রাকচারদের লাভার করতেই ঠেলে দিতে শুরু করে। তবে বিশৃঙ্খলার মধ্যে তারা আবার হোলিকে মুক্ত করতেও সক্ষম হয়। আর ঠিক ওই সময় তো অ্যানক সামনে চলে আসে, আর ওই অ্যাম্প্লিফায়ারের সাহায্যে স্লি স্ট্রাকচারদেরকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। সে হাসতে হাসতে বলে যে যখন সে পৃথিবীতে আক্রমণ করবে তখন সব কৃতিত্ব রিককেই দেবে, কারণ তার সাহায্য ছাড়া কিছুই সম্ভব হতো না। এরপর সে রিককে তো অপমান করে সেখান থেকে চলে যায়। আর ওই সময় আবার বিশালারা ডাইনোসর এসে হাজির হয়, কিন্তু এইবার রিক আর পালায় না। সে ডাইনোসরের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়। সে বাকিদেরকে ওখান থেকে চলে যেতে বলে, আর উইলকে একটা আতশবাজির ব্যাগ দিয়ে দেয়। এরপরে রিক একটা সামান্য বাঁশের লাঠি নিয়ে লড়াই করার প্রস্তুতি নেয়, কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে যে এই ছোট লাঠি দিয়ে আসলে টি-রেক্সকে হারানো কোনোভাবেই সম্ভব নয়। তাই এইবার সে তার প্ল্যান বিতে যায়। সে আতশবাজির ব্যাগের দিকে দৌড়ে গিয়ে একটা বোমা বের করে আর লাইটার দিয়ে সেটাকে জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। তাই রাগে এবার সে লাইটার আর বোমাটা মাটিতেই ছুঁড়ে ফেলে। তখন ওই ডাইনোসরটি আবার লাইটারের ওপরেই পা দিয়ে দেয়, আর সেটা ঠিক ওই রকমই হয়ে যায় যেমনটা হোলি ভবিষ্যতে দেখেছিল। এইবার রিক শেষ চেষ্টা হিসেবে লাঠি হাতে নিয়ে টি-রেক্সের দিকেই দৌড় দেয়, কিন্তু মুহূর্তের মধ্যে ডাইনোসরটা তাকে গিলে খেয়ে ফেলে। এটা দেখেই তো হোলি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এসে তো ডাইনোসরকে বকতে শুরু করে, কিন্তু ডাইনোসরের আবার এতে কি আসে যায়, সেটাকে উপেক্ষা করে ওখান থেকে চলে যায়। তো হোলি এবার সিদ্ধান্ত নেয় যে সেই রিকের গবেষণা পুরো পৃথিবীকে জানাবে। সে তো এবার ওই স্লি স্ট্রাকচারদের দিকে এগিয়ে যায়, আর তার ওই শক্তিশালী বেল্ট দিয়ে লড়াই করার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেও ধরা পড়ে যায়। উইল আর চাকা তখন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পুরো বাহিনীর সামনে তারা প্রচন্ড অসহায় হয়ে পড়ে। আর ঠিক যখন তাদের মনে হচ্ছিল যে সবকিছু শেষ হয়ে গিয়েছে, তখনই আবার সবাইকে অবাক করে দিয়ে রিক ফিরে আসে, তাও আবার ডাইনোসরের পিঠে চড়ে। টি-রেক্স এসে তো স্লি স্ট্রাকচারদের ওপর হামলা চালায় এবং একে একে সবাইকেই ধ্বংস করে দেয়। সবকিছু শেষ হলে তো রিক নিচে নেমে এসে তার বন্ধুদের কাছেই আসে। সবাই তখন তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি বেঁচে ফিরলে কিভাবে। তখন রিক জানায় যে ডাইনোসরের পেটে থাকাকালীন সে হয়তোবা তার কোনো সমস্যা ঠিক করে দিয়েছিল, তাই ডাইনোসরের মেজাজটাও ভালো হয়ে গিয়েছে এবং তারা খুব ভালো বন্ধুও হয়ে গিয়েছে। এরপর শেষে তারা চারজন মিলে তো ক্রিস্টালের ভেতরে ঢুকে পড়ে, আর দেখতে পায় যে অ্যানক অলরেডি পৃথিবীর জন্য একটা পোর্টাল খুলে ফেলেছে। তাকে থামাতে রিক এবার সরাসরি আক্রমণ করে এবং লড়াইও শুরু হয়ে যায়। এদিকে উইল তো ক্রিস্টালের টেবিলে উঠে কিছু করার চেষ্টা করে, কিন্তু এইবারও ব্যর্থ হয়। উল্টো তার ওজনের কারণে তো টেবিল কেঁপে একটা গুরুত্বপূর্ণ ক্রিস্টালের নিচে ভেঙে পড়ে। তখন অ্যানক বলে যে পোর্টাল নাকি এখন চিরতরেই বন্ধ হয়ে যাবে, আর এটা শুনে আবার রিকের মাথায় একটা আইডিয়া আসে। সে বলে যে হোলির পাওয়া ক্রিস্টাল দিয়ে নাকি পোর্টাল খোলা রাখা সম্ভব। এটা শুনেই তো সবাই পোর্টালের দিকেই দৌড় দেয়, কিন্তু ঠিক তখনই অ্যানক উইলের পা ধরে ফেলে, আর চাকাও এগিয়ে এসে উইলকে সাহায্য করে এবং তারা দুজন মিলে অ্যানককে আটকে রাখে। এরপরে উইল রিক আর হলিকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু আমি এখানেই থাকতে চাই, কারণ তার মনে হচ্ছে যে এটাই তার জন্য আসল জায়গা। আধুনিকের পৃথিবী তার একটু ভালো লাগে না। উইলের সিদ্ধান্ত তখন রিক আর হলিও মেনে নেয়। তারা তাকে বিদায় জানিয়ে ওই পোর্টাল দিয়ে পৃথিবীতে ফিরে আসে। অন্যদিকে উইল আর চাকা তো সেখানেই থেকে যায়। উইল এখন এই সুন্দর আদিবাসী নারীদের সঙ্গে জীবন কাটাতে শুরু করে, আর এদিকে পৃথিবীতে ফিরে এসে রিক আর হলি তো একে অপরকে জড়িয়ে ধরে। আর আমাদের এই অদ্ভুত অ্যাডভেঞ্চারাস মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর তোমরা কি ধরনের গল্প আমার কাছ থেকে শুনতে চাও, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।
তো আজ এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফিজ।